এই আলোচনা থেকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে প্রিলিমিনারি এবং রিটেনের প্রিপারেশন আমি একসাথে কিভাবে নিতে পারি এবং এটা স্মার্ট ওয়েতে নিতে হবে। আর এই ব্যাপারটা ব্যাখ্যা করব আমরা বাংলার মধ্যে থেকে, কেননা অধিকাংশ পরীক্ষার্থী আসলে এই বাংলা সাবজেক্টটাকে ভয় পায় এবং শুরুর দিকে আমি নিজেও বাংলাকে প্রচণ্ড রকম ভয় পেতাম এবং সবচেয়ে ভয়ের জায়গা ছিল হচ্ছে বাংলা সাহিত্য। তো আমরা এই সাহিত্যের উপর বেস করে আমরা বোঝার ট্রাই করব যে শর্টকাট মুখস্থ না করে, কোনো ছন্দ মুখস্থ না করে সাহিত্যকে স্মার্টলি আনসার করা যায় এবং এই প্রিপারেশনে আমরা কিভাবে নিজেদেরকে বিকশিত করতে পারি, সাহিত্যের আলোয় নিজেকে কিভাবে আলোকিত করতে পারি এবং শর্টকাট ছাড়া এই ব্যাপারটা যে চমৎকারভাবে মনে রাখা যায়, আনন্দ নিয়ে মনে রাখা যায়, সেইটার দিকেই আজকে আমরা মূলত ফোকাস করব। মনে রাখতে হবে প্রিলিমিনারিতে আমাদের বাংলা সাহিত্য পড়তে হয় আর ইংলিশ সাহিত্য পড়তে হয়, বাট রিটেনে গিয়ে আমাদের শুধু বাংলা সাহিত্য পড়তে হয়। তো ছন্দ দিয়ে আমরা সৈয়দ অলিউল্লাহর 3টা উপন্যাসের নাম ধরেন মনে রাখলাম এইরকম: নদীর ওপারে লাল চাঁদ। সো নদী দিয়ে আমরা শিখলাম কাদো নদী কাদো, লাল দিয়ে পড়লাম হচ্ছে লাল শালু, আর চাঁদ দিয়ে পড়লাম চাঁদের অমাবস্যা। এইভাবে মনে রাখতে আমাদের এটার মধ্যে একটা মাদকতা আছে, আমাদের খুবই আনন্দ লাগে যে আরে চমৎকার একটা ছন্দ শিখলাম। বাট কোন ছন্দ কার জন্য শিখলাম এর জন্যও কিন্তু ছন্দ মনে রাখা লাগবে। আর একটা বিষয়, এই ছন্দ দিয়ে যে জ্ঞানটা আমার হলো সৈয়দ অলিউল্লাহ 3টা উপন্যাসের নাম, এখন কিন্তু প্রিলিমিনারিতেই এইরকম কোশ্চেন খুবই কম দেখা যায় যে এইরকম কোশ্চেন লাল শালু কে লিখছে। বাট কোশ্চেনটা আরও ডিপে গিয়ে এখন প্রিলিমিনারিতে করে। আর রিটেনে গিয়ে ব্যাপারটা তো অন্যরকম। ধরেন রিটেনের কোশ্চেনটা এমন হতে পারে যে সৈয়দ অলিউল্লাহর লাল শালুতে বর্ণিত সমাজ কাঠামো ব্যাখ্যা করুন। তো এইখানে তো ছন্দ কাজে দিবে না। তার মানে আমার এমনভাবে প্রিলিমিনারিতে প্রিপারেশন নিতে হবে যেন এইটা রিটেনেরও জন্য একটা ব্রড প্রিপারেশন হয়ে যায়। আর বর্তমান সময়গুলোতে আমরা দেখতেছি যে প্রিলিমিনারির রেজাল্ট খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং তার কিছুদিন পরেই কিন্তু রিটেনের পরীক্ষা নিয়ে নেবে। সো রিটেনে একটা লম্বা সময় আসলে পাওয়া যাবে না একটা বড় প্রিপারেশন নেওয়ার জন্য। অর্থাৎ আমাদের প্রিলিমিনারি থেকেই কিছু জিনিস গুছিয়ে নিতে হবে। কোন জিনিস? যে জিনিসগুলা হুবহু গিয়ে রিটেনে আছে সেই জিনিসগুলার ব্রড প্রিপারেশন আমাকে প্রিতেই নিয়ে নিতে হবে। যেমন সাহিত্যে আছে রিটেনে 30 মার্ক এবং সাহিত্য আমাকে প্রিলিমিনারিতেও পড়তে হয়। তার মানে প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় আমি সাহিত্যে একটা ব্রড প্রিপারেশন নিয়ে নিব, তাহলে আর রিটেনে গিয়ে আমার চাপ হবে না। কারো কারো মতাদর্শের সাথে এটা নাও মিলতে পারে, বাট আমি এটা বিশ্বাস করি যে প্রিলিমিনারির সময় যদি একটা গুছানো প্রিপারেশন নেওয়া যায় তাহলে এটা রিটেন অনেক ভালো পরীক্ষা দেওয়া যায়। রিটেন পরীক্ষা দেওয়া এবং রিটেন পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে যাওয়া দুইটা কিন্তু আলাদা বিষয়। সো আমাদের এই দিকে মনে রাখতে হবে আমরা রিটেন দিচ্ছি শুধু রিটেন দেওয়ার জন্য না, এইখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসার জন্য আমরা রিটেন দিচ্ছি। তো এই বড় ব্যাপারটাকে আমরা ব্যাখ্যা করব হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর মধ্য থেকে। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র এবং বিভিন্ন পরীক্ষায় সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে কোশ্চেন আসতে দেখা যায়। আপনি বিগত 35তম বিসিএস থেকে বিসিএস এর রিটেন কোশ্চেন দেখেন, অধিকাংশ বারই সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে কোশ্চেন আসছে এবং গত 45তম বিসিএস এ সৈয়দ ওয়ালিউল্লাহর একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা পর্যন্ত করতে বলছে, যেটা 15 মার্কের কোশ্চেন। তো সৈয়দ ওয়ালিউল্লাহর উপর বেস করে আমরা একটা টোটাল সাহিত্য প্রিপারেশন নেওয়ার একটা ইনটিউশন জেনারেট করব এবং এ দিয়ে আপনি সব কিছুর প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন এবং স্মার্টলি প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। তো প্রথম ধাপে আমি সৈয়দ ওয়ালিউল্লাহর যে সাহিত্যগুলো আছে এই সাহিত্যগুলো নিয়ে কিছু গল্প আপনাকে করব। আপনি গল্পটা শুনবেন, শুধু গল্পটা শুনবেন, আপনার কিছু মনে রাখার দরকার নাই, আপনি গল্পটা শুনবেন। ফার্স্ট পার্টের এই গল্প যখন শেষ হয়ে যাবে এরপরে সেকেন্ড পার্টে গিয়ে আমরা এটার ব্যাখ্যা করব যে এখন এই ব্যাপারটা আপনি মনে রাখবেন কিভাবে। তো এক এক করে আমরা গল্প শুরু করি। সো প্রথম গল্প হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস লাল শালু। এখানে লাল হচ্ছে লাল আর শালু মানে হচ্ছে কাপড়। সো লাল শালু মানে হচ্ছে লাল কাপড়। আমরা সাধারণত যে মাজারগুলা দেখি, মাজারগুলাতে লাল কাপড় বা লাল পতাকা টানানো হয়। সো এই উপন্যাসটাই লেখা হয়েছে ভণ্ড যে মাজার পূজারীগুলো আছে, যারা ভণ্ড, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, এই রকম ঘটনাই এই উপন্যাসে বর্ণিত হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে মজিদ। মজিদ ট্রেনে করে যখন যাচ্ছিল তখন কারো একজনের কাছ থেকে সে একটা তথ্য পায় যে মহব্বতনগর গ্রামে এরকম অনেক বছরের পুরানো একটা কবর আছে। তো এইটা দিয়েই হচ্ছে মজিদ ফাট্টা পাতে। মজিদ ওই এলাকায় যায় এবং এলাকায় গিয়ে এই কবরের কাছে গিয়ে সে বলে এটা হচ্ছে মোদাসের পীরের কবর।
এবং মোদাচ্ছের পীর তাকে রাতে স্বপ্ন দেখিয়েছে যে এই কবরটা দেখভাল করতে এবং এইখানে একটা মাজার ক্রিয়েট করতে। মজিদ এইরকম একটা প্রতারণার আশ্রয় নেয় এবং এই কবরটাকে ঘিরে সে একটা মাজার বানায় ফেলে। গ্রামের লোকজন মানত করে, এখানে মুরগি, হাঁস, টাকা পয়সা এগুলা দেয় এবং এইটাই হচ্ছে মজিদের জীবন জীবিকা। ধীরে ধীরে মজিদের টাকা পয়সা হয়, তখন সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার ট্রাই করে এবং সে জমিলা নামে তার একটা দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করে। কেউ যদি তাকে কোনো কথা দিয়ে কখনো আটকায় ফেলতে যায়, তখন মজিদ ঠাস করে তাকে কোশ্চেন করে, কলমা জানো মিয়া? এইভাবে মজিদের প্রতারণাই অ্যাকচুয়ালি এই উপন্যাসে ফুটে উঠছে। এই লাল সালু উপন্যাসকে লাভস হাসিন্স নামে ফরাসি ভাষায় অনুবাদ করেছিল তার স্ত্রী এনা মারি থিবো। সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু মারা যায় ফ্রান্সে এবং তার সমাধিও কিন্তু ফ্রান্সে অবস্থিত। সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী এনা মারি থিবো এবং সৈয়দ ওয়ালিউল্লাহ মিলিয়ে এই উপন্যাসটাকে ইংরেজিতেও অনুবাদ করে এবং ইংরেজিতে অনুবাদ এটা প্রকাশিত হয় ট্রি উইদাউট রুটস নামে। সৈয়দ ওয়ালিউল্লাহর যে দ্বিতীয় উপন্যাস সেটা হচ্ছে চাঁদের অমাবস্যা। তো এইখানে একটা বিষয় দেখেন, নামটা খেয়াল করলেই বোঝা যায় যে চাঁদের অমাবস্যা, তার মানে আলোকিত একটা জিনিস অন্ধকার দিয়ে ঢেকে গেছে। তো এইখানে প্রধান চরিত্র হচ্ছে আরেফ আলী নামক একজন গরিব স্কুল শিক্ষক, যিনি বিএ পাশ করতে পারতেন কিন্তু টাকা পয়সার অভাবে বিএ পরীক্ষা দিতে পারে নাই। গ্রামের একটা বাড়িতে সে মূলত জায়গির মাস্টার হিসেবে থাকে এবং এই বাড়ির যে ছোট ছেলে কাদের, সে হচ্ছে এই উপন্যাসের খলনায়ক। তো আরেফ আলী একদিন রাত্রে বাঁশবাগানের ভেতরে অ্যাকচুয়ালি একটা মহিলার চিৎকার শুনতে পায় এবং এই চিৎকারের কিছুক্ষণ পরেই কিন্তু আরেফ আলী কাদেরকে দেখতে পায় এবং সে আবিষ্কার করে এখানে একটা মহিলার লাশ পড়ে আছে। আরেফ আলী কিন্তু এইখানে বুঝতে পারছে যে এই হত্যাকাণ্ডটা কাদের ঘটাইছে, কিন্তু সে এটা বলতে পারতেছে না, বললে কি হবে, সে বলবে কি বলবে না, এই টাইপের একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অ্যাকচুয়ালি উপন্যাসের কাহিনীটা সামনে আগায় এবং উপন্যাসের শেষে আরেফ আলী কিন্তু কাদেরই যে হত্যাকাণ্ডটা ঘটাইছে এইটা গ্রামের লোকের কাছে এবং পুলিশের কাছে ব্যক্ত করে, কিন্তু এই হত্যাকাণ্ডে আসলে ফেঁসে যায় বা গ্রেপ্তার হয় আরেফ আলী নিজেই। এই হচ্ছে উপন্যাসটার কাহিনী এবং এই উপন্যাসের চমৎকার দুইটা কোট আমরা বলতে পারি। এই দুইটা উক্তি দিয়ে এই উপন্যাসের স্বরূপ একটু বোঝা যায়। চাঁদের অমাবস্যা উপন্যাসের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ লেখকের ভাষায়, ঝলমলে জ্যোৎস্না, কিন্তু সামনে নদী থেকে কুয়াশা উঠে আসছে। কুয়াশা না আর কিছু, তা ঠিক বোঝা যায় না। পুরুষেরও সব দুর্বলতা থাকেই, দোষটা আসলে মেয়ে লোকটির। দুশ্চরিত্রা হলে এমন অপঘাতে মৃত্যু অবধারিত। সৈয়দ ওয়ালিউল্লাহর তৃতীয় উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো। সো এখানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে এখানে নদী একটা বড় চরিত্র হবে এবং ঘটনাও তাই। ঘটনা হচ্ছে কুমারডাঙ্গা নামক একটা দরিদ্র মহকুমা। আমরা যেগুলোকে এখন জেলা বলি, এটা কিন্তু আগে ছিল মহকুমা, আর বৃহত্তর জেলাগুলো ছিল মূলত হচ্ছে জেলা। তো এই কুমারডাঙ্গা নামক একটা দরিদ্র মহকুমা এবং এই মহকুমার একটা স্টিমার ঘাটকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি কাহিনীটা সামনে আগায়। তো এই স্টিমার ঘাট যখন উদ্বোধন করা হবে, তো লোকাল জমিদারকে এই উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নাই। তো এতে জমিদার মন খারাপ করে, তখন সে তার লাঠিয়াল বাহিনী পাঠায়, সে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই নিয়ে ঘটনা সামনে আগাতে থাকে এবং এক পর্যায়ে এই বাকাল নদীটা শুকিয়ে যায়। নদী শুকানোর পরে কিন্তু একবার স্টিমার ঘাট বন্ধ হয়ে যায়। তখন স্টিমার ঘাটকে কেন্দ্র করে যে মানুষগুলো অ্যাকচুয়ালি জীবন জীবিকা নির্বাহ করত, তারা একবারে বেকার হয়ে যায়। তাদের জীবনের যে টানাপোড়েন, এইটাই অ্যাকচুয়ালি উপন্যাসের প্রধান উপজীব্য। এখানে মুস্তফা নামক একটা চরিত্রের কাহিনী বর্ণনা করতে গিয়েই অ্যাকচুয়ালি টোটাল উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং আমাদের সমাজের নিম্ন স্তরের মানুষের উপর একটা নদী কিভাবে প্রভাব রাখে, প্রভাবশালীরা কিভাবে প্রভাব ফেলে, এটাই অ্যাকচুয়ালি কাদো নদী কাদো উপন্যাস থেকে বোঝা যায়। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর একটা চমৎকার নাটক, যদিও এটা একটা অ্যাবসার্ড ধর্মী নাটক, কেননা শুরু শেষের কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে যে কোনো টাইপের সংলাপ। এবং মজার বিষয় হচ্ছে এই উপন্যাসের যে প্রধান চরিত্র, একটা গ্রাম্য মেয়ে, 25-26 বছরের একটা গ্রাম্য মেয়ে আমেনা, বাট এই আমেনাকে কেন্দ্র করে টোটাল নাটকের ঘটনা হলেও পুরা নাটকে আমেনার মুখে কোনো সংলাপ নাই, আমেনা কোনো কথা কয় নাই টোটাল নাটকে। ঘটনাটা এরকম শুরু হয়, আমেনা হচ্ছে তার স্বামী এবং কোলের বাচ্চাকে হত্যা করছে। সো দুই হত্যাকাণ্ডের আসামি হচ্ছে আমেনা, জেলখানায় বিচার হচ্ছে কাঠগড়ায় আমেনা দাঁড়ানো।
এই রকম অবস্থা থেকে অ্যাকচুয়ালি হচ্ছে নাটকটা শুরু হয় এবং টোটাল নাটকে বোঝা যায় যে আমেনা আসলে ইচ্ছা করে তার স্বামীকে বা সন্তানকে হত্যা করে নাই। দারিদ্র্যের কষাঘাতে সে পিষ্ট হয়ে সে এই হত্যাকাণ্ড দুইটা ঘটাতে বাধ্য হয়েছে এবং তাকে প্রচ্ছন্ন চাপ সৃষ্টি করছে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য আব্দুস সাত্তার এবং মিয়ার বিবি। আব্দুস সাত্তারই কিন্তু আমেনার নামে মামলাটা করেছিল। আব্দুস সত্তারই কিন্তু আবার এই ঘটনা ঘটাইতে বা হত্যাকাণ্ডটা ঘটাইতে এক প্রকারের প্ররোচনা দিছে আর কি আমেনাকে। তো বিষয়টা হচ্ছে এমন, আমেনার অসুস্থ স্বামী তাকে আর টানতে পারতেছে না, তার চিকিৎসা করার টাকা পয়সাও আমেনার নাই। তখন আমেনা হচ্ছে ধুত্রা পাতার রস দিয়ে তার হাজবেন্ডকে হত্যা করে। কিন্তু তার 4টা সন্তান, এখন এদের তো খাবার টাবার দিতে হবে। তো সে মিয়া বাড়িতে কাজ করতে যায়, কিন্তু তার কোলের যে বাচ্চা সে সারা দিন চিৎকার করতে থাকে, কাজ করতে দেয় না। এই জন্য আসলে মিয়ার বাড়ির যে ওয়াইফ বা মিয়ার বিবি আমেনাকে আর কাজ দিতে চায় না। আমেনা যে কতটা অসহায় ছিল লেখকের ভাষায়, সেদিন দুপুরবেলা উঠোনে বসে আমেনা, পাশে 4 সন্তান ট্যাটা করছে খিদে, সে গিয়েছিল মিয়াদের বাড়িতে কাজের খোঁজে। মিয়ার বিবি ঝামটা দিয়ে বলল, অনেক দিয়েছি কিন্তু দেওয়ার একটা সীমা আছে। তখন আমেনা চিন্তা করে যে আমি তো কাজ করতে পারতেছি না, টাকা ইনকাম করতে পারতেছি না এই বাচ্চার জন্য, এই বাচ্চাটাকে মেরে ফেললে বোধহয় আমি কাজ পাবো, আবার কাজ করতে পারবো। ঠিক এই কারণে সে তার বাচ্চাকেও গলা টিপে হত্যা করে আর কি। বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক। এই নাটকের নাম বহিপীর কেননা এই নাটকে একটা প্রধান চরিত্র আছে যে হচ্ছে পীর। বাট এই পীরটা মানুষে, যে আমরা যেমন মুখে কথা বলতেছি না, এই টাইপের ভাষায় কথা বলে না। সে বইতে যে টাইপের ভাষা আছে এই ভাষায় কথা বলে। কেননা পীর সাহেব মনে করে যে মানুষের মুখের ভাষায় যে কথা, এই কথা বললে পাপ হয়, এই কথার মধ্যে অনেক গালি চলে আসে, এই জন্য সে বইয়ের ভাষায় কথা বলে, এই জন্য তার নাম হচ্ছে বহিপীর। গল্পটা এরকম নাটকের যে হাতেম আলী নামক একজন জমিদার, এই জমিদারের যে জমিদারি সূর্যাস্ত আইনে হারাইতে বসছে। এই যে 1793 সালে ইংরেজরা, বিশেষ করে লর্ড কর্নওয়ালিস যে সূর্যাস্ত আইন করেছিল, যেইখানে জমিদার যদি ইংরেজদেরকে খাজনা দিতে ব্যর্থ হয় তাহলে তার জমিদারি নিলামে তোলা হবে এবং এই নিলামের টাকা দিয়ে অ্যাকচুয়ালি খাজনা মেটানো হবে। জমিদার হাতেম আলী সে মূলত হচ্ছে খাজনার টাকা দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে, সো তার জমিদারি হারাইতে বসছে। তো এইরকম একটা সময় সে তার টাকা পয়সা সন্ধান করার জন্য সে বজরা মানে হচ্ছে বড় নৌকা, বজরায় সে ঢাকার দিকে আসতেছে এবং ঢাকায় আসার পথে সে হচ্ছে ঢাকার অদূরে ডেমরা ঘাটে তার বজরাটা রাখছে, তার সাথে তার স্ত্রী পুত্ররা আছে। তো এইরকম একটা সময় তার বজরায় তাহেরা নামক একটা কিশোরী মেয়ে ওঠে। এই তাহেরা হচ্ছে ওই বহিপীর বৃদ্ধ পীরের স্ত্রী, কিন্তু তাহেরা আসলে এই বৃদ্ধ পীরের সাথে সংসার করতে রাজি নাই। তাহেরা চায় তার জীবনকে তার মতন করে কাটাতে, কিন্তু এমতো অবস্থায় হচ্ছে বহিপীর আবার বজরায় চলে আসে, এসে তাহেরাকে নিয়ে যেতে চায়, কিন্তু তাহেরা এখানে যেতেই চায় না। তো তাহেরার একটা উক্তি, জান দিমু তবু ধান দিব না তাহেরা। পরবর্তীতে হাতেম আলীর যে ছেলে হাশেম আলী, তার সাথে একটা কেমিস্ট্রি হয় হচ্ছে তাহেরার, এবং তাহেরা এবং হাশেম আলী পালায়া যায়। কিন্তু তারপরেও হাতেম আলীকে বহিপীর কথা দেয় যে তার জমিদারি উদ্ধার করে দিতে পীর সাহেব হেল্প করবে। শেষ আমরা যে গল্পটার কথা বলবো সেটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটা গল্প, নাম হচ্ছে নয়নচারা। এটা নয়নচারা গল্প গ্রন্থেরই গল্প। এই নয়নচারা গল্পটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সারা পৃথিবীতে যে দুর্ভিক্ষ নেমে এসেছিল, খাবারের যে ক্রাইসিস, যেটাকে আমরা বাংলায় আবার 43-এর মনন্তরও বলি, ঠিক এই টাইমের যে সামাজিক জীবনযাপন এইটা ব্যক্ত হয়েছে এই গল্পে। কিন্তু গল্পটা ব্যক্ত করা হয়েছে আমু নামক একটা চরিত্রের অ্যাঙ্গেল থেকে সব কিছু। এবং এই গল্পে একটা চমৎকার দিক আছে। এই আমু একটা রাস্তা দেখে সে একটা নদীর কথা চিন্তা করে, এই নদীর নাম হচ্ছে ময়ূরাক্ষী, কল্পনার একটা নদী। আপনারা যারা হুমায়ুন আহমেদ স্যারের হিমু চরিত্রটা জানেন, হুমায়ুন আহমেদ স্যার কিন্তু হিমু চরিত্রটাকে ইন্ট্রোডিউস করছে ময়ূরাক্ষী নামে উপন্যাস দিয়ে, এবং ময়ূরাক্ষী উপন্যাসে হিমু চরিত্রটার কাছেও কিন্তু একটা নদী থাকে এবং সে বলে আমার কাছে একটা নদী আছে, এই নদী আমি চাইলেই বের করতে পারি, এবং এটা কিন্তু কল্পনার একটা নদী, এবং সেই হিমুর নদীর নামও কিন্তু ময়ূরাক্ষী। এবং এইখানে অবাক করার বিষয় হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের আগেই কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ কল্পনায় যে একটা নদী এবং নদীর নাম ময়ূরাক্ষী, এই ঘটনা লিখে গেছে এই নয়নচারাতে। আমুর ভাষায়
ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে। তো সৈয়দ ওয়ালিউল্লাহর আমরা টোটাল 3টা উপন্যাস, 2টা নাটক এবং একটা ছোট গল্প নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, আমরা গল্পগুলো জানলাম এবং গল্পের চরিত্রগুলোও কিন্তু আমরা কিছুটা জানলাম। এখন এই 6টা গল্প যে আমি জানলাম, এই 6টা গল্প আমি মনে রাখবো কিভাবে? এটা উপায় আপনাকে আমি এখন বলি। আমি এখন আপনাকে একটা 5 মিনিটের অডিও শোনাবো। অডিওটা কি? এতক্ষণ যে গল্পটা করলাম সেই গল্পের সারমর্ম। এটা আপনি কানে হেডফোন দিয়ে বা শুয়ে চোখ বন্ধ করে বা যেভাবে পারেন আপনি শুনবেন, এবং শুনতে শুনতে আপনি কিন্তু সারমর্ম শুনবেন। শুনতে শুনতে আমি যে গল্পটা আপনাকে করেছি এই গল্পের প্লট আপনি বোঝার ট্রাই করবেন। এরপরে দেখবেন মনে থাকে কি থাকে না। লাল সালু উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহ। যুগ যুগ ধরে প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় ভীতি এই উপন্যাসের উপজীব্য বিষয়। মজিদ নামে একজন ভণ্ড ধর্ম ব্যবসায়ীকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। মোহাম্মদনগর গ্রামে মোদাস্সের পীরের মাজার নিয়ে মজিদ যে ধর্ম ব্যবসা শুরু করেছিল সেটাই উপন্যাসে বর্ণিত হয়েছে। মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা। কথায় কথায় মজিদ কলমা জানো মিয়া? সৈয়দ ওয়ালিউল্লাহর ভাষায়, এ সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করবে বলে একবার ঘোষণা করে সে মনের ভয়ে আবার বিপরীতে কথা বলতে পারে না, সমাজই আত্মহত্যার মাল মশলা জুগিয়ে দেবে। লাভস হাসিনস নামে এই উপন্যাসকে ফরাসি ভাষায় অনুবাদ করেন সৈয়দ ওয়ালিউল্লাহর সহধর্মিণী অ্যান মারি থিবো। সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে এবং তার সহধর্মিণী অ্যান মারি থিবো মিলে উপন্যাসটির ইংলিশ অনুবাদ প্রকাশ করে ট্রি উইদাউট রুটস নামে। চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালিউল্লাহর দ্বিতীয় উপন্যাস। মূলত এটি চেতনা প্রবাহ রীতিতে নির্মিত উপন্যাস। আরেফ আলী অন্যের বাড়িতে আশ্রিত একজন স্কুল মাস্টার এবং ওই বাড়ির ছোট ছেলে কাদেরের দ্বারা গঠিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপন্যাসটি সামনে আগায়। এবং আরেফ আলীর মনে যে দ্বিধাদ্বন্দ্ব, এই হত্যাকাণ্ডের কথা আরেফ আলী পুলিশ সহ সবাইকে বলবে কি বলবে না, এইটা নিয়ে যে আরেফ আলীর অন্তরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এইটা নিয়েই চেতনা প্রবাহ রীতির কাহিনী সামনে গিয়েছে। এবং কাহিনীতে একটা পুরুষবাদী সমাজের চিত্র ফুটে উঠেছে, যেখানে দাদা সাহেব বলে পুরুষেরও সব দুর্বলতা থাকেই, দোষটা আসলে মেয়ে লোকটির, দুশ্চরিত্র হলে এমন অপঘাতে মৃত্যু অবধারিত। চাঁদের অমাবস্যা উপন্যাসের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ লেখকের ভাষায়, ঝলমলে জ্যোৎস্না, কিন্তু সামনে নদী থেকে কুয়াশা উঠে আসছে। কুয়াশা না আর কিছু, তা ঠিক বোঝা যায় না। কাদো নদী কাদো উপন্যাস চেতনা প্রবাহ রীতিতে রচিত সৈয়দ ওয়ালিউল্লাহ। কুমারডাঙ্গা নামের দরিদ্র মহকুমা শহরের জনজীবন, স্টিমার ঘাট এবং সেই ঘাট উদ্বোধনে জমিদারকে আমন্ত্রণ না করা এবং জমিদারের আধিপত্য, বাকাল নদীতে চর পড়ে যাওয়ার পরে স্টিমার চলাচল বন্ধ হয়ে যাওয়া, এতে করে ঘাটকেন্দ্রিক লোকজনের কর্মহীন হয়ে পড়া, এ সমস্ত ঘটনার মাধ্যমে মোস্তফার জীবন কাহিনী ফুটে উঠলেও উপন্যাসের মোট কথা হচ্ছে জীবনের গতিধারা নদীর মতোই চঞ্চল, কখনো বিক্ষিপ্ত, কখনো লাবণ্যময়, কখনো নিরুৎসাহ, কখনো বা শুষ্ক। কাদো নদী কাদোতে লেখক যে সমস্যা সর্বব্যাপী তার বিষয়ে উদাসীনতাই হয়তো বুদ্ধিসঙ্গত। তরঙ্গভঙ্গ নাটক সৈয়দ ওয়ালিউল্লাহ। এটা আসলে একটা অ্যাবসার্ড ধর্মী নাটক, যেখানে 25-26 বছরে একটি গ্রাম্য মেয়ে আমেনাকে নিয়ে, আমেনা তার কোলের সন্তান এবং স্বামীকে হত্যা করে। আদালতে এই হত্যার বিচার চলাকালীন সময়েই কাহিনীটি শুরু হয় এবং উপন্যাসে ফুটে উঠেছে আমেনা আব্দুস সত্তার ও মিয়ার বিবির প্ররোচনায় বা তাদের প্রচ্ছন্ন চাপে পড়েই যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। উপন্যাসের সমস্ত চরিত্রই আমেনার বিপরীতে অবস্থান করলেও শুধুমাত্র ভিখারিনী আমেনার পক্ষে কথা বলে এবং ভিখারিনী বলে আসামির অপরাধ গুরুতর, কিন্তু কেউ নেই তার পক্ষে একটি কথা বলবে। এত নিঃসঙ্গ মানুষের উপর মৃত্যুর রায় দিতে হাত ওঠে কি করে? নাটকের কাহিনী আমেনা কেন্দ্রিক হলেও পুরো নাটকে আমেনার মুখে কোনো সংলাপ নেই। আমেনা যে কতটা অসহায় ছিল, লেখকের ভাষায়, সেদিন দুপুরবেলা উঠানে বসে আমেনা, পাশে 4 সন্তান ট্যাটা করছে খিদে, সে গিয়েছিল মিয়াদের বাড়িতে কাজের খোঁজে। মিয়ার বিবি ঝামটা দিয়ে বলল, অনেক দিয়েছি কিন্তু দেওয়ার একটা সীমা আছে। বহিপীর নাটক সৈয়দ ওয়ালিউল্লাহ। 1793 সালে লর্ড কর্নওয়ালিস যে সূর্যাস্ত আইন করে,
যেখানে জমিদার যদি ইংরেজদের খাজনা দিতে ব্যর্থ হয় তাহলে তার জমিদারি নিলামে তুলে খাজনা আদায় করা হবে। জমিদার হাতেম আলী সূর্যাস্ত আইনে তার জমিদারি হারাতে বসেছে। এমত অবস্থায় সে টাকার সন্ধান করতে তার স্ত্রী সন্তানকে নিয়ে বজরায় ঢাকাগামী। ঢাকার ডেমরা ঘাটে বজরা পৌঁছালে তার নৌকায় উঠে তাহেরা, বহিপীর, যিনি বইয়ের ভাষায় কথা বলেন। এই বৃদ্ধ বহিপীরের কিশোরী স্ত্রী হচ্ছে তাহেরা, কিন্তু তাহেরা বহিপীরের সাথে যেতে নারাজ। তাহেরার স্থির অবস্থান যে সংলাপে প্রকাশ পায়, জান দিমু তবু ধান দিব না তাহেরা। হাতেম আলীর ছেলে হাশেম আলী। এমত অবস্থায় হাশেম আলীর সাথে তাহেরার প্রণয় হয় এবং হাশেম আলীর সাথে তাহেরা পালিয়ে যায়। এত সব ঘটনা ঘটে যাবার পরেও বৃদ্ধ বহিপীর হাতেম আলীর জমিদারি উদ্ধার করতে সাহায্য করবে বলে কথা দেয়। নয়নচারা, ছোট গল্প, সৈয়দ ওয়ালিউল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপমহাদেশে যে দুর্ভিক্ষ নেমে এসেছিল, এতে নিম্ন স্তরের জনগণের যে অভাব অনটন দেখা দিয়েছিল তা গল্পটির উপজীব্য। আমু নামে একটি ছেলের উপর কেন্দ্র করে সৈয়দ ওয়ালিউল্লাহ সমাজের নিম্নবর্ণ মানুষের গল্প বলেছেন নয়নচারা গল্পে। ৪৩-এর মনন্তর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটই গল্পের উপজীব্য, যেখানে কল্পনায় ময়ূরাক্ষী নামের একটি নদী দেখতে পায় আমু। গল্পের শুরুতেই আমু রাস্তাটাকে একটা নদী হিসেবে কল্পনা করে। আমুর ভাষায় ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে। এখন আসেন, আপনি যে আমার কথাবার্তা আপনি শুনতেছেন এখন, তার মানে অবশ্যই আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে বা কম্পিউটার আছে। তো আপনার ফোন থাকলেই তো আপনি তাতে রেকর্ড করতে পারেন। তো আপনি কিভাবে পড়বেন সাহিত্য? আপনি যখন একজন সাহিত্যিক পড়বেন, তার গল্প হোক, তার উপন্যাস হোক, তার যে কোনো কিছুই হোক না কেন, আপনি গুগলে সার্চ দিবেন এবং লিখবেন যে এইটার মোট কথা কী বা এই গল্পের সারমর্ম কী। সেই জিনিসটা আপনি একটু পড়ে নিলেন। পড়ে নিলে আপনি কয়েকটা কথা লিখে ফেললেন। এরপরে আপনি কি করবেন? এরপরে হচ্ছে ধরেন আপনি এরকম ৪-৫টা উপন্যাসিকের বা ৪-৫টা সাহিত্যিকের এই টোটাল জিনিসটার যে সারমর্ম দাঁড়ালো সেটা আপনি রেকর্ড করবেন এবং দেখবেন আপনি ৪-৫ জন সাহিত্যিকের টোটাল রেকর্ডিং ১০ মিনিট ১৫ মিনিটের বেশি হবে না। এখন কি করবেন? মাঝে মধ্যে রাত্রে আপনি কানে ঘুমানোর সময় হেডফোন দিয়ে এটা শুনবেন, বা আপনি কোথাও যাচ্ছেন আপনি এটা শুনবেন। এতে করে কি হবে জানেন? প্রিলিমিনারির কোশ্চেন হতে পারে আমু চরিত্রটি সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জায়গার। সো ১ নাম্বার অপশন হচ্ছে নয়নচারা, ২ নাম্বার অপশন হচ্ছে কাদো নদী কাদো, ৩ নাম্বার অপশন হচ্ছে আপনার ধরেন চাঁদের অমাবস্যা। তো আপনি কিন্তু পেরে যাবেন আমু চরিত্রটা হচ্ছে কোথাকার। আমু চরিত্রটা হচ্ছে নয়নচারার। এরকম হতে পারে যে চাঁদের অমাবস্যার প্রধান চরিত্রকে আপনি বলে দিলেন যে এটা আরেফ আলী। আপনি এটা বলতে পারেন যে জমিদার হাতেম আলী কোথাকার চরিত্র, বা আপনার এটা আসলো তরঙ্গভঙ্গ কাল লেখা। সো প্রিলিমিনারি টাইপের আপনি সব পেরে যাবেন। এবং রিটেনে যদি কোশ্চেন আসে যে তরঙ্গভঙ্গ নাটকের মূল ভাব লিখুন, তাহলে আপনি মূল ভাবটা লিখতে পারবেন, সামাজিক প্রেক্ষাপট লিখতে পারবেন এবং একটা কোটও লিখতে পারবেন। অবশ্যই রিটেনের আনসারে অবশ্যই রিটেনের আনসারে আপনি যখন একটা সাহিত্য নিয়ে আনসার দিবেন তাতে ২-১টা কোট থাকতে হবে। এই কোটটা ব্লু কালারে হতে হবে। যেখানে আমি বারবার অডিওতেও কোট ফোকাস করছি, গল্পের মধ্যেও আমি কোটকে ফোকাস করছি। বাজারে প্রচলিত বইতে যে টাইপের কোটেশন আছে, এই টাইপের কোটেশন আপনি ব্যবহার করবেন না, কেননা আপনার লেখাটাকে আর কয়েকটা লেখা থেকে আলাদা করতে হবে। একজন এক্সামিনার যদি প্রত্যেকের খাতায় একই কোট বারবার দেখে, তাহলে সে বুঝবে সবাই একই সোর্স থেকে মুখস্থ জিনিসপত্র লিখতেছে। ভাই আপনাদের একটা কথা বলি, আমি খুবই সিরিয়াস কথা ভাই, এটা খুবই সিরিয়াস কথা। বাংলা হচ্ছে টোটাল ২০০ মার্কের পরীক্ষা রিটেনে, বাট এই ২০০ মার্কের মধ্যে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে লিখে মার্ক পাইতে হয়। ধরেন ভাব সম্প্রসারণ, চিঠি, রচনা, গ্রন্থ সমালোচনা, এইরকম জিনিস লিখে মার্ক পেতে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশ বিষয়বলির খাতা কোন পেশার স্যারেরা দেখবেন এটা আমরা বলতে পারি না, কেননা প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এটা দেখতে পারে, ইউনিভার্সিটির একজন শিক্ষক দেখতে পারে এই খাতাটা। কিন্তু বাংলা খাতা কিন্তু আমরা শিওর করে বলে দিতে পারি, বাংলা খাতা অবশ্যই একজন বিশ্ববিদ্যালয়ের বাংলা শিক্ষক দেখবেন বা একজন বাংলা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কিন্তু এই খাতা দেখবেন। আর আপনারা একটা জিনিস জানেন
যারা বাংলার শিক্ষক তারা কিন্তু সবচেয়ে বেশি বায়াস থাকে সাহিত্যের দিকে। আপনি যখন কলেজে বাংলা পড়েছেন, আপনার বাংলা শিক্ষক যাই পড়াতে আসুক সে দুই একটা সাহিত্য নিয়ে কথাবার্তা বলছে। তার মানে আপনার পরীক্ষার 200 মার্কে আপনি কত মার্ক পাবেন এটা টোটালি ডিপেন্ড করবে সাহিত্য এবং ব্যাকরণের। এই যে 30-30-60 মার্ক আপনি কত ভালো পারছেন। সাহিত্য দিয়ে অ্যাকচুয়ালি স্যারকে নিজের করে নিতে হবে, বল নিজের কোঠে নিয়ে আসতে হবে। তো সাহিত্যটা ভাই খুবই 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 ইম্পর্টেন্ট। কোনো একটা টিচার ভাই যখন দেখবে আপনি সাহিত্য ভালো লিখছেন, একজন বাংলার শিক্ষক সাহিত্য ভালো লিখছেন, কোট লিখছেন, তখন বুঝবে আরে তো বাংলার স্টুডেন্ট। সো বাংলার স্টুডেন্ট মানে আপনার প্রতি শুরু থেকে ইমপ্রেশনই আলাদা হয়ে যাবে। এরপরে আপনি ভাব সম্প্রসারণ সারাংশ লিখবেন আর মার্ক নিয়ে যাবেন। যত ভালো লেখেন ভাই, সাহিত্য ভালো না লিখলে আপনি যত ভালো লেখেন এভারেজ মার্ক পাবেন। কেন ভাই? কাজী নজরুল ইসলামও একজন বড় মানের সাহিত্যিক, রবীন্দ্রনাথও একজন বড় মানের সাহিত্যিক। অনেকের আছে নজরুলের লেখা ভালো লাগে, বিভূতিভূষণের লেখা ভালো লাগে না। অনেকের আছে বিভূতিভূষণের লেখা ভালো লাগে, মানিকের লেখা ভালো লাগে না। যতগুলা নাম বললাম এরা কেউ কারো চাইতে কমা মানের সাহিত্যিক না। কারো লেখার মান কারো থেকে আপনি কম বেশি করতে পারবেন না, বাট আপনি একজন রিডার হিসেবে কিন্তু পার্থক্য করে ফেলেন। তার মানে আপনি যতই একটা ভালো সারাংশ লেখেন না কেন, যে শিক্ষক আপনার খাতা দেখবে এমন হতে পারে তার কাছে আপনার লেখাটা ভালো লাগে নাই, কেননা তার বিভূতিভূষণ ভালো লাগে কিন্তু তার কাছে আপনি ধরায় দিচ্ছেন রবীন্দ্রনাথ। এমন হতে পারে আপনি একটা বিশাল চিঠি লিখছেন, বাট এই চিঠিটা তার ভালো লাগে নাই, কেননা তার ভালো লাগে রবীন্দ্রনাথ, তার কাছে আপনি ধরায় দিচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমার কথা আপনি হয়তো বা বুঝতে পারতেছেন আমি কি মিন করতেছি। তার মানে শুরুতেই বিড়ালটা মেরে নিতে হবে। তার মানে শুরুতেই কি করতে হবে? সাহিত্য দিয়ে অ্যাটাকটা করতে হবে, এরপরেই ব্যাকরণ দিয়ে অ্যাটাকটা করতে হবে, তারপরেই সাহিত্য সমালোচনা। এই তিনটা অ্যাটাক যদি আপনি পারফেক্টলি করতে পারেন ভাই, এরপরে যা লেখেন মার্ক পেয়ে যাবেন, যা লেখেন মার্ক পেয়ে যাবেন। কেননা শিক্ষক তো বুঝবে আরে সাহিত্যের ছেলে তো, এ তো খুবই ভালো লেখছে, সো এ যাই লেখুক এর লেখা অনেক সুন্দর, একে মার্ক দিয়ে দিই। সো এই যে একটা বিষয়, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম। আপনার প্রয়োজনে আপনি সাইকোলজিক্যাল গেমটা খেলবেন। এখন আপনার কাছে আমার কোশ্চেন, বলেন নদীর ওপারে লাল চাঁদ দিয়ে আপনার জ্ঞান বাড়ে ভাই? আর আমি আপনাকে যে কথাবার্তা বলতেছি সাহিত্য নিয়ে, এতে জ্ঞান বাড়ে না ভাই? কয় মিনিটের আলোচনা করলাম, টোটাল একটা ডিসকাশন হলো, কয় মিনিটের ডিসকাশন ভাই। এখন সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে দেখেন আপনি কত কিছু জানেন। এখন আমি আপনাকে সিস্টেম বললাম, আপনার কাজ হবে এরকম বড় বড় সাহিত্যিক যারা রবীন্দ্রনাথ, নজরুল, এরকম বড় বড় সাহিত্যিক যারা, যাদের থেকে কোশ্চেন আসেই, এদের নিয়ে এরকম একটা প্লট রেডি করা। আপনার ফলে এরকম 8-10টা অডিও থাকবে যেখানে বিভিন্ন সাহিত্যিকের সার কথাগুলা বলা থাকবে, এবং আপনি কানে দিয়ে সার কথাগুলা শুনবেন এবং বড় পিকচারটা ইমাজিন করার ট্রাই করবেন। এরপরে দেখেন আপনি প্রিলিমিনারি দেন আর রিটেন দেন, দেখবেন আপনি উড়ায় ফেলবেন একবারে। সো বিষয়টা হচ্ছে ভাই স্মার্টলি পড়ালেখা করতে হবে, ঠিক আছে? খাতা ভরায় লিখে মার্ক পাওয়া যায়, বিষয়টা আর আগের মতন নাই ভাই। এখন 2024 সাল, টু দ্য পয়েন্ট লিখতে হবে, তথ্যবহুল লিখতে হবে, ঠিক আছে? তাহলে ভালো মার্ক পাবেন, ভালো ক্যাডার হয়ে যাবেন। এবং লাস্ট আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে রিটেনে যারা পরীক্ষা দিবেন অবশ্যই সাহিত্যিকের নামের সাথে ব্র্যাকেট দিয়ে তার জন্ম মৃত্যু সাল লেখা ট্রাই করবেন। যেমন আপনি সৈয়দ ওয়ালিউল্লাহ ব্র্যাকেটে লিখবেন 1922 থেকে 1971। ভাই সাহিত্যিকের নামের ব্র্যাকেটে এই যে সাল লেখা, এটা কিন্তু একাডেমিক সাহিত্য লেখার একটা এটিকেটই, এইটা নিয়মই এইটা। আপনি বইতে যখন মৌলিক বইগুলা পড়বেন, ধরেন আপনি যখন ইন্টারমিডিয়েটের বাংলা বই পড়েছেন, দেখেন সাহিত্যিকের নামের ব্র্যাকেটে কিন্তু সাল লেখা আছে। কেননা ভাই আপনি যে কাজী নজরুল ইসলামের কথা বলতেছেন, কোন কাজী নজরুল ইসলাম? এই কাজী নজরুল ইসলাম কোন আমলে লেখছে? সে কি আধুনিক লেখছে? আধুনিক লেখলে সে কি 1900-এর পরে লেখছে, 1950-এর পরে লেখছে? সে কি রবীন্দ্রনাথের আমলে লেখছে? সে কি মধ্যযুগে লেখছে? এটা তো আমি জানি না ভাই। ওই সাল কথা বলবে, সাল লিখতে হবে। এখন সবার সাল তো মনে রাখতে পারবেন না। আপনি রিটেনের কোশ্চেন যদি অ্যানালাইসিস করেন, কিছু রাইটার আছে যাদের থেকে লেখা আসবেই, চর্যাপদ থেকে কোশ্চেন আসবেই। চর্যাপদ আসা মানে হরপ্রসাদ শাস্ত্রী আপনার লাগবেই, হরপ্রসাদ শাস্ত্রীরটা আপনি মুখস্থ করবেন। আপনি রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু সাল মুখস্থ রাখবেন, আপনি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল রাখবেন। এই যে বিভূতিভূষণ, ওই যে সৈয়দ ওয়ালিউল্লাহ,
তারপর সৈয়দ শামসুল হক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এইরকম যে সমস্ত বাঘা বাঘা সাহিত্যিক আছে, যাদের থেকে বাঘা বাঘা বলতেছি মানে সে বাঘের মতন লেখে তা না, যার থেকে কোশ্চেন পিএসসি করে, নিয়মিতভাবে করে, এইরকম সাহিত্যিক ধরেন 15টা আছে, এরকম 15 জন সাহিত্যিকের জন্ম মৃত্যু সাল লিখবেন। তাহলে কি হবে, আপনি যখন লিখবেন না চর্যাপদ, যখন দেখবেন যে হরিপ্রসাদ শাস্ত্রী ব্র্যাকেটে এটা লেখছে না, তখন তো টিচার দেখেই খুশি হয়ে যাবে, তো আমার আপনার লোক। তার মানে আমি কি বুঝাইতে চাইছি আপনি বুঝতে পারছেন না ভাই? সো এটা করতে হবে ভাই। সো আপনার লেখা অবশ্যই আর কয়েকজন থেকে আলাদা হতে হবে। বিলিভ ইট অর নট, এটা করেন ভাই, অনেক দূর চলে যাবেন, অনেক দূর। আমি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। জিও পলিটিক্সের সিরিজ তো চলবেই, এর সাথে আমরা রিটেন এবং প্রিলি মার্চ করে কিভাবে প্রিপারেশন নিতে পারি। ভাই প্রিলি ফেল করছেন সমস্যা নাই তো, 47 আসার আগে আপনি রিটেন একটু আগায় নেন। কীভাবে আগাবেন? এই যে স্মার্টলি আগাবেন, প্রিলিও হবে, রিটেনও হবে, এইভাবে। এবং আমরা এইভাবেই আমরা পরবর্তী পর্বগুলো ডিজাইন করব। সো আপনার উপকার হবে এবং সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন, বাংলাদেশ চিরজীবী হোক।